সত্যেন্দ্রনাথ বসু যখন ছোট ছিলেন তখন একজন জ্যোতিষী নাকি তার হাতের একটা রেখা দেখে বলেছিল যে এই ছেলের পড়াশোনা বেশি দূর হবে না। তারপর ইউরোপ থেকে ফিরে এসে তিনি অন্ধ্রপ্রদেশে গেছেন পরীক্ষা নিতে। সেখানে এক আড্ডায় হাত দেখার প্রসঙ্গ উঠলে আচার্য তার এই অভিজ্ঞতাটার কথা সবার সামনে বললেন। সেখানে সবাই খুব হাসলো। একজন দেখতে চাইল কোন রেখাটা। আচার্য দেখালেন। ভদ্রলোক কিছুক্ষণ গম্ভীর হয়ে বললেন, এই রেখাটার মানে তো ওটা নয়, এই রেখার অর্থ আপনার সদ্যজাত সন্তানের অপমৃত্যু হবে। আর সত্যিই তার কয়েকদিন আগেই তার সন্তানের অপঘাতে মৃত্যু হয়েছে, যেটা সেই ভদ্রলোকের জানার কথাই নয়। যেভাবেই হোক তার ভবিষ্যৎ জানার চেষ্টা মানুষ প্রাচীনকাল থেকেই করছে। অ্যাস্ট্রোলজি সেই প্রাচীন চেষ্টাগুলোর মধ্যে একটা, যেটা সাহায্যে মানুষ জানতে চায় যে তার ভবিষ্যতে কী হবে। যখন সূর্য চাঁদ পৃথিবীর গতি সম্পর্কে আমাদের কোনো ধারণাও ছিল না, তখন মানুষ লক্ষ্য করেছিল যে সূর্য যখন একটা নির্দিষ্ট নক্ষত্রের পাশ দিয়ে যায় তখনই হঠাৎ চারিদিক শস্য শ্যামলা হয়ে ওঠে। প্রাচীন কেভ পেন্টিংস বা গুহাচিত্রেও এরকম নক্ষত্রপুঞ্জ বা কনস্টেলেশনের ছবি পাওয়া গেছে। এর থেকেই হয়তো মানুষের বিশ্বাস জন্মায় যে সূর্য চাঁদ ও নক্ষত্রপুঞ্জগুলো কোনোভাবে পৃথিবীর পরিবেশকে নিয়ন্ত্রণ করছে। অনেকের মধ্যে সবথেকে পুরনো জ্যোতিষশাস্ত্রের উদাহরণ পাওয়া যায় ব্যাবিলনীয় সভ্যতাতে, আবার অনেকের মতে আমাদের দেশেই জ্যোতিষের উৎপত্তি। কিন্তু শুরু যেখানেই হয়ে থাকুক, সব জায়গাতে অ্যাস্ট্রোলজির মূল ধারণা একই। প্রত্যেকটা গ্রহ ইনক্লুডিং সূর্য ও চাঁদকে এক একটা দেবতা হিসেবে কল্পনা করা হয়। তাদের আলাদা আলাদা চারিত্রিক বৈশিষ্ট্যগুলোকে মানুষের জীবনের সাথে জুড়ে দেওয়া হয়। যেরকম মঙ্গল লাল বলে সেটাকে রাগী বা অ্যাগ্রেসিভ গ্রহ হিসেবে কল্পনা করা হয়, তাই কারো কুষ্ঠিতে মঙ্গল শক্তিশালী হলে তাকেও বলে দেওয়া হয় যে সে রাগী হবে। এরকমই আর কি। যারা জ্যোতিষ সমর্থন করেন বা বিশ্বাস করেন তারা দাবি করেন যে তাদের চেনাশোনা কারো একটা বা তাদের নিজের জীবনে এরকম কোনো জ্যোতিষ ভবিষ্যৎবাণী সত্যি হয়েছে। আর যেই ভবিষ্যৎবাণীগুলো করা হয় সেগুলো বেশিরভাগই অস্পষ্ট, তাই সেগুলোকে পরীক্ষা করে দেখার সুযোগও কম। তবে তাও একেবারে যে পরীক্ষা করে দেখা হয়নি এরকম নয়। 1955 খ্রিস্টাব্দে মিশেল গোখেল, একজন ফ্রেঞ্চ সাইকোলজিস্ট এবং অ্যাস্ট্রোলজার, একটা বই পাবলিশ করেন, দ্য ইনফ্লুয়েন্স অফ দ্য স্টার্স। এই বইটা নাকি সেই সময় সাড়া ফেলে দিয়েছিল। বইটাতে তিনি দাবি করেন ফ্রেঞ্চ অ্যাথলিটসের বেশিরভাগ যখন জন্মেছিল তখন আকাশে মঙ্গল সর্বোচ্চ স্থানে ছিল। এই সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য তিনি 2000 জন খেলোয়াড়ের জন্মের স্থান, তারিখ ও সময় নথিভুক্ত করেছিলেন, যা এই গণনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু অসুবিধা হলো জন্মস্থান তারিখ তাও ঠিক থাকলে সময় নিয়েই গণ্ডগোল, কারণ জন্মের সময় নির্ভুলভাবে বের করা খুবই ঝামেলার। যেমন 1970 ও 80 দশকে ব্রিটেনে হসপিটালগুলোতে প্রেগনেন্ট মহিলাদেরকে হরমোনাল ইঞ্জেকশন দেওয়া হতো যাতে তাদের ডেলিভারির সময় পিছিয়ে যায়, যাতে ডেলিভারি দিনের বেলাতেই করা যায়। এতে অনেক অ্যাস্ট্রোলজার দাবি করেছিলেন যে সন্তান মায়ের পেট থেকে বেরোনোর সাথে সাথে তার উপর গ্রহ নক্ষত্রগুলো থেকে আসা রহস্যময় রশ্মি এসে পড়ে, আর তাতেই তাদের ভবিষ্যৎ লেখা হয়ে যায়। এখানে আরেকটা প্রশ্ন জাগে, এই গ্রহ নক্ষত্রগুলো আমাদের উপর কিভাবে প্রভাব বিস্তার করে বা আমাদের জীবনকে এরা কিভাবে কন্ট্রোল করে? এটার মেকানিজম কি? গ্রহগুলো থেকে যদি সত্যি কোনো রকমের রশ্মি বেরিয়ে আমাদের উপর প্রভাব বিস্তার করে তাহলে সেটার গুণাগুণ যাচাই করার চেষ্টা করা হয়নি কেন? নাকি আমরা শুধু আমাদের জীবনের অবস্থা দেখি কোন গ্রহ কীরকম কাজ করছে সেটা ধরে নিই? গোখেলানের এই দাবির পর এই বিষয়ে যত পরীক্ষা করা হয়েছিল সেগুলোতে তার দাবিটাকে প্রমাণ করা যায়নি। দেখা গেছে আকাশে মঙ্গলের অবস্থানের সাথে খেলোয়াড় তৈরি হওয়ার কোনো সম্পর্কই নেই। এমনকি গোখেলান নিজেও পরে অনেক গবেষণা করেছিলেন যাতে দেখা যায় পার্সোনাল হরোস্কোপে কোনো ভিত্তি নেই। একজনের কুষ্ঠি বানাতে গেলে গ্রহ নক্ষত্রগুলোর মোট যতগুলো কম্বিনেশনস হতে পারে তার সংখ্যা প্রায় 540 সেপ্টিলিয়ন। স্পেসিফিক্যালি এই সংখ্যাটা পৃথিবীতে যত বালির কণা আছে তার থেকেও বেশি। তাই এতগুলো চার্টের মধ্যে কিছু মিল থাকাই স্বাভাবিক, কিন্তু তার মানে এই নয় যে এর একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে, আর থাকলেও এখনও কেউ খুঁজে পায়নি। একবার নাকি এক জ্যোতিষী দাবি করেছিল যে অ্যাস্ট্রোলজিও ফিজিক্স কেমিস্ট্রির মতোই একটা সায়েন্স। তখন তাকে একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তির জন্মের তারিখ, সময় ও স্থান দিয়ে বলা হয় সেই ব্যক্তির চারিত্রিক বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে। তখন জ্যোতিষী বলেন এই চার যার, তিনি একজন খুবই দয়ালু ব্যক্তি, তিনি বাচ্চা কাচ্চা ভালোবাসেন এবং তার ব্যক্তিগত জীবনে ও কাজের জায়গাতেও তিনি সবার সাথে খুব ভালো ব্যবহার করেন, এবং আরও অনেক কিছু। পরে যখন জ্যোতিষীকে জানানো হয় যে এই চারটা হিটলারের, তখন তিনি বলেছিলেন যে হিটলার প্রথম জীবনে তিনি যেরকম বলেছেন সেরকমটাই ছিল, কিন্তু তারপরে তার উপর শয়তান ভর করে। অ্যাস্ট্রোলজির আর একটা অসুবিধা হলো এখানে শনির পর আর কোনো গ্রহের প্রভাবের কথা বলা হয়নি। এখন হয়তো হয়, কিন্তু তাও জ্যোতিষ ইউরেনাস ও নেপচুনের অস্তিত্ব আবিষ্কার করতে পারলো না কেন সেটাও একটা বড় প্রশ্ন। অবশ্য অনেক জ্যোতিষী আছেন যারা মনে করেন যে গ্রহ এখনো আবিষ্কৃত হয়নি তারা মানুষের উপর প্রভাব খাটাতে পারে না। তাহলে একটা গ্রহ বা নক্ষত্র বা যে কোনো মহাজাগতিক বস্তু ঠিক কত দূরে থাকলে আমাদের উপর প্রভাব পড়বে? কারণ এখনও পর্যন্ত আমাদের গ্যালাক্সিতেই প্রায় 6000টা গ্রহ খুঁজে পাওয়া গেছে। আচ্ছা, তাও না হয় হলো, কিন্তু পৃথিবীর অয়ন গতি বা প্রেসেশন অফ ইকুইনক্স, মানে যে গতির কারণে পৃথিবী যে অক্ষের চারপাশে ঘুরছে সেটা দোল খাচ্ছে, তার কারণে আজ থেকে প্রায় 3-4 হাজার বছর আগে আকাশ আর এখনকার আকাশে বিস্তর ফারাক। আগে যেখানে মেষ রাশি ছিল এখন সেখানে মীন রাশি আছে, মানে রাশিচক্রের একটা করে রাশি পিছিয়ে গেছে। আরও একটা ব্যাপার, জ্যোতিষে মোট 12টা রাশির কথাই আছে, কিন্তু বর্তমানে আকাশে মোট 13টা রাশি আছে। ওফিউকাস নামের আর একটা নতুন রাশি যোগ হয়েছে।
এবার প্রশ্ন হলো, অনেকেই বলে যে তাদের কুষ্ঠি বিচার করে জ্যোতিষী যা বলেছে তা সব না হলেও অনেক কিছুই মিলে গেছে। সেটা কিভাবে? 1948 খ্রিস্টাব্দে আমেরিকান সাইকোলজিস্ট বার্টরাম ফোরের একটা এক্সপেরিমেন্ট করেন। তিনি 39 জন ছাত্রকে বলেন যে তাদের জন্য তিনি পার্সোনালাইজড প্রেডিকশন তৈরি করেছেন এবং সেখানে তাদের চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে তিনি ভবিষ্যৎবাণী করেছেন। ছাত্রদের মধ্যে 80% মনে করে যে প্রেডিকশনগুলো তাদের চরিত্রের সাথে হুবহু মিলে যাচ্ছে, কিন্তু ফোরের আসলে প্রত্যেককে একই প্রেডিকশন দিয়েছিল। এটাকে বলা হয় ইউনিভার্সাল হরোস্কোপ বা সার্বজনীন রাশিফল। কয়েকটা ভেগ স্টেটমেন্ট যেগুলো বলা হয় মানুষকে তুষ্ট করার জন্য। আমরা নিজেদেরকে যেরকম ভাবতে চাই, আমাদেরকে যদি কেউ বলে যে আমরা সেরকমই, তাহলে আমরা সহজেই সেটা মেনে নেব। ফোরের এক্সপেরিমেন্টের প্রেডিকশনগুলো ছিল এরকম: তুমি চাও সবাই তোমাকে পছন্দ করুক, তোমার প্রশংসা করুক, তুমি নিজেকে ক্রিটিসাইজ করো, তোমার মধ্যে অনেক পোটেনশিয়াল আছে কিন্তু তুমি সেটাকে কাজে লাগাচ্ছ না, আরও এরকম অনেক কিছু। বাকিটা আপনারা দেখে নিতে পারেন। এবার প্রশ্ন হলো, তাহলে জ্যোতিষে বিশ্বাস করা উচিত নাকি উচিত নয়? জ্যোতিষে বিশ্বাস করার মতো কোনো প্রমাণ এখনো আমাদের কাছে নেই। আর জ্যোতিষে বিশ্বাস করাটা পুরোপুরি বিশ্বাসের ব্যাপার। আমাদের জীবনে খারাপ সময় একটু আশ্বাস পাওয়ার জন্য যদি জ্যোতিষ সাহায্য করে আর তাতে যদি আমরা একটু শান্তি পাই, তাহলে সেখানে আমার বলার কিছু নেই। কিন্তু তাও বলবো, মাঝে মাঝে আমাদের বিশ্বাসগুলো একটু ঝালিয়ে নেওয়া উচিত। ধন্যবাদ।